দুধের বাচ্চাকে কোলে নিয়ে বাসর ঘরে বসে আছি। অনেকেই বলেছিল বাচ্চাটাকে যেন আজকের মা চাচিদের কাছে দিয়ে দেই, কারণ আজকের তো ভাসর রাত ছিল, তাই মেয়েটাকে আমার মা বা চাচির কাছে রাখলে হয়তো বা ভালো হতো। কিন্তু বিশ্বাস করেন আমি দিতে পারিনি। কি ভাবছেন আপনারা? যেটা ভাবছেন সেটাই। এটা আমার দ্বিতীয় বিয়ে। মেয়েটা অনেক কান্না করছিল, আর যে মেয়েটাকে সামলাবে সেই তো পৃথিবীতে নাই। কি করেই বা মেয়ের কান্না থামবে বলেন? মেয়েটাকে অনেক চেষ্টা করে আমি ঘুম পাড়ালাম। হঠাৎ করে দরজার আওয়াজ শুনলাম, ভিতরে কে যেন ঢুকলো। আমি একটু গুটিসুটি করে বসলাম আর মেয়েটাকে আগলে রাখলাম আর একটু আমার বুকের কাছে। একটু পরেই খেয়াল করলাম যে ফরহাদ সাহেব এসেছে। আমি চুপটি হয়ে বসে আছি মেয়ের দিক তাকিয়ে। সেও অনেকক্ষণ চুপচাপ ছিল। তারপর হঠাৎ করে আমাকে বলল, জানেন তো এটা আমাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে। আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। সে আমাকে জিজ্ঞেস করলেন ওর নাম কি। আমি বললাম মাইশা। বাহ, খুব সুন্দর নাম তো ওর বাবা রেখেছে। ও কি দেখতে ওর বাবার মতন হয়েছে? ওর জন্যই আজকে আমাদের বিয়ে হয়েছে। ও না থাকলে হয়তো বা আপনারা আমার বিয়ে কখনোই হতো না, কারণ আমার মতন ছেলের সম্বন্ধে জেনে শুনে কে বা মেয়ে দিবে বলেন? জানেন আমার প্রথম স্ত্রী বৃষ্টি। 7 বছরের রিলেশন করে আমরা 1 বছরের সংসার করেছি। তার মাথায় যখন ও আমার শুনতে পেরেছে যে আমি কোনোদিন বাবা হতে পারবো না, সাথে সাথে ও আমাকে ছেড়ে চলে গেছে। তবে কি জানেন, আমার না মেয়ে বাবু খুব পছন্দ। আমি সবসময় ওর সাথে ঝগড়া করতাম যে আমাদের যেন একটা মেয়ে হয়, কিন্তু তখন তো আমি জানতামই না যে আমি কোনোদিনও বাবা হতেই পারবো না। কথা শেষ করে সে আমাকে বলল, ওকে কি আমার একটু কোলে দিবেন? আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ অবশ্যই দেব। কোলে নিতে নিতেই আমার মেয়ে তখন ঘুম ভেঙে উঠে পড়লো, কিন্তু বিশ্বাস করেন একটুও কান্না করেনি। সে যেন তার বাবার কোলে হাসি খুশি ভাবেই ছিল। অনেকক্ষণ তারা দুজনে অনেক গল্প করলো, অনেক খেলাধুলা করে তারপর শুয়ে পড়লো। সে আমাকে বলল, আপনি এখন শুয়ে পড়েন আর আমি ওকে নিয়ে ঘুমিয়ে পড়ি। আমার মেয়ে তার কোলের ভিতরে শুয়ে পড়লো আর সে আমাকে বলল, আপনার উপর থেকে তো অনেক দাগ পড়ে গেছে আজকের, আপনি এখন ঘুমিয়ে পড়েন। আচ্ছা। সত্যি সত্যি আমি তো ঘুমিয়েই পড়লাম। মাঝরাতে উঠে দেখি সে আমার মেয়েকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি আবার নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে সকালবেলা জাগ্রত হয়ে দেখি ফরহাদ সাহেবও বিছানায় নেই আর আমার মেয়েও নেই। আমি একেবারে আতঙ্কে লাফিয়ে উঠলাম, কিন্তু চোখ পড়তেই ব্যালকনিতে দেখি দুজন খুব গল্প করতেছে। আমি উঠে তাদের কাছে গেলাম। তারপর সে বলল, ও একটু কান্না করছিল, আপনার ঘুম ভেঙে যাবে তাই আমি ওকে নিয়ে ব্যালকনিতে চলে আসছি। দেখেন এখন আবার ও ঘুমিয়ে পড়তেছে। আমি নাস্তা দিলাম, সে নাস্তা খেয়ে বের হয়ে যাবে। ঠিক তখন আমরা দরজার সামনে দাঁড়িয়েছিলাম। তখন সে আমাকে বলল, আমার খুব ইচ্ছে আমি অফিসে যাওয়ার সময় আমি আমার ওয়াইফের কপালে চুমু দিয়ে যাব। তবে কি জানেন, বৃষ্টির সাথে আমি এই আচরণটা কখনোই করতে পারিনি, কারণ ও বলতো এগুলো না ন্যাকামো। আপনারও কি তাই মনে হয়? তাহলে আর দিব না। আমি নিচের দিক তাকিয়ে মাথা নাড়ালাম। আমি বললাম, আমার কোনো সমস্যা নেই। তারপর সে আমার কপালে একটা চুমু আর আমার মেয়ের কপালে একটা চুমু দিয়ে বাই বাই করে চলে গেল অফিস। আমি রান্না করতে চলে গেলাম। রান্না করতে করতে আমার প্রথম হাজবেন্ডের কথা আমার খুব মনে পড়ে গেল। সে আমাকে খুব ভালোবাসতো, কেনই বা এত তাড়াতাড়ি চলে গেল। আর ঠিক তার মতনই আমি একজন জীবন সঙ্গিনী আবার পেয়েছি। এই কথা ভাবতে ভাবতে আমি অনেক কান্না করছিলাম। হঠাৎই আমার ফোন বেজে উঠলো। ওপাশ থেকে বললো হ্যালো। আমি যখন বললাম হ্যালো, সাথে সাথে সে বললো, তুমি কি কান্না করতেছো? আমি বললাম না, রান্না করতেছি তো, পেঁয়াজ কাটছিলাম। বলে, ও তাহলে রান্না করতেছো? আচ্ছা, আমি তো দুপুরবেলা অফিসেই খাবো, দুপুরবেলা খেয়ে নিও। ঠিক সন্ধ্যা হলো, সাথে সাথে কলিং বেল বেজে উঠলো। আমি দৌড় দিয়ে গিয়ে দরজা খুললাম। আমি সাথে আমার মেয়েও ছিল। দরজা খোলার সাথে সাথে তাকে দেখে সে আমার একটা মুচকি হাসি দিয়ে ভিতরে ঢুকলো আর আমার মেয়ে লাফ দিয়ে তার কোলে পড়লো। এভাবেই চলে গেল আমাদের 1 বছর। যাক আলহামদুলিল্লাহ, আমাদের সুখের সংসার। মেয়েটাও একটু বড় হলো। মেয়ে তো বাবা বলতে অজ্ঞান, বাবা ছাড়া কিছুই বোঝে না। সে তার বাবাকে ছাড়া থাকতেই পারে না। আমাদের জীবনটা যেন এখন সুখময় জীবন শুরু হয়ে গেল। অফিস ছুটি হলেই সে আমাদের মা মেয়েকে নিয়ে ঘুরতে বের হতো। আজ শুক্রবার, আমি রান্না করতেছি আর সে তার মেয়েকে নিয়ে খেলা করতেছে। হঠাৎই কলিং বেলের আওয়াজ হলো। সে গিয়ে দরজাটা খুললো। দরজা খোলার সাথে সাথেই দেখতে পেল বৃষ্টি এসেছে। বৃষ্টিকে দেখে তো আমার হাজবেন্ড পুরাই অজ্ঞান। কি গো, 1 বছর পর কোথা থেকে হাজির হলো। বৃষ্টির অবস্থা খুবই করুণ অবস্থা ছিল। সে এসে খুব কান্নাকাটি করছিল আর আমার হাজবেন্ডকে বলেছিল, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি আর আমার এই ভুলের জানি কোনো মাপ হয় না। তারপর আমি অনুরোধ করব, তুমি আমাকে মাফ করে দাও। আমি রায়হানকে বিয়ে করার পর একদিনও বিশ্বাস করো সুখে সংসার করতে পারিনি। ও আমাকে অনেক অত্যাচার করতো। আমি আমার সুখে সংসারে আবার ফিরে আসতে চাই। প্লিজ তুমি আমাকে আর একটিবার সুযোগ দাও। আমি আমার অতীতকে ভুলে যেতে চাই আর প্লিজ তুমিও তোমার অতীতকে ভুলে যাও।
যাও। তখন আমার হাজবেন্ড বলে উঠলো, আমি মাইশাকে অনেক ভালোবাসি, মাইশা ছাড়া আমার জীবন অমূল্যহীন, ও আমার একমাত্র সন্তান, আর ওকে ছাড়া আমি কখনোই বাঁচতে পারবো না। সে আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, ওর মাকে ডিভোর্স দিয়ে দাও, কিন্তু মাইশাকে রেখে দাও, ও আমাদের সন্তান হয়ে থাকবে, আমাদের তো আর সন্তান নেই, আমরা ওকে মানুষ করব, বড় করব, মানুষের মতন মানুষ করব। বিশ্বাস করেন, তখন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো, আমি কোন সত্যের মুখোমুখি হয়ে দাঁড়ালাম। ঠিক তখনই আমার হাজবেন্ড বলল, তুমি সেই আগের মতনই স্বার্থপর রয়ে গেছো, আমি তোমার মতন অতটা স্বার্থপর হতে পারবো না। তুমি তো আমাকে তখন দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে চলে গিয়েছিলে শুধুমাত্র আমার একটা সন্তান হবে না বলে, আর এখন আমি যখন সুখেই আছি তখন তুমি আসছো আমার সুখের সংসারে আগুন জ্বালাতে, তাই না? দয়া করে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, আর কোনোদিনও আমার কাছে আসার চেষ্টাও করবে না। আমি সুখে আছি, ভালো আছি, শান্তিতে আছি, আলহামদুলিল্লাহ, আর মরার আগ পর্যন্ত আমি এভাবেই ভালো থাকতে চাই। দোয়া করবা যেন আমি আমার স্ত্রীকে নিয়ে সারা জীবন এভাবে কাটিয়ে যেতে পারি। এভাবে অনেক কথা বলে, অনেক অপমান করে তারপর বৃষ্টিকে তাড়িয়ে দিয়েছে। ঠিক তারপর থেকে সে আমাকে যেন আরো বেশি একটু আগলে রাখছে, আর বলছে, আল্লাহ আমাকে একটা নিয়ামত দিয়েছে, যে নিয়ামতকে আমি সারা জীবন আগলে রাখতে চাই। আলহামদুলিল্লাহ, এখন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় খুব ভালো আছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর প্রতিটা মেয়েরই যেন সংসারটা এরকমের সুখের হয়। গল্পটি এক আপু লিখে পাঠিয়েছেন, আর আমাদের এই গল্পের সাথে কিন্তু বাস্তব জীবনের চরিত্রের কোনোই মিল থাকে না। প্লিজ তাই কেউই আমার জীবনের কাহিনীর সাথে এই কাহিনী মিলাতে যাবেন না।